বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর। বাংলাদেশের ঢাকায় মগবাজার এলাকায় রোববারের ভয়াবহ বিস্ফোরণের কারণ জমে থাকা গ্যাস, এমনটাই ধারণা করছেন কর্মকর্তারা। এখন আমরা হাইড্রোকার্বনের অস্তিত্ব যেহেতু পেয়েছি, সেহেতু বলতে হবে এখানে ন্যাচারাল গ্যাস লিকেজের কোনো বিষয় থাকতে পারে। আর সেটাও আমরা প্রাথমিকভাবে অনুমান করতেছি আমাদের পরীক্ষণের মাধ্যমে। শুনবেন এ নিয়ে প্রতিবেদন। আর বাংলাদেশে একদিনে রেকর্ড পরিমাণ ৮,০০০-এর বেশি নতুন করোনা ভাইরাস সংক্রমণ, মৃত্যু আরও ১০৪ জনের। এর মধ্যেই আজ থেকে দেশটিতে শুরু হয়েছে ৩ দিনের সীমিত লকডাউন। বৃহস্পতিবার থেকে আসছে সরকারি কর্মকর্তাদের ভাষায় অন্তত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। এভাবে সংক্রমণের গতি কতটা কমানো যাবে শুনবেন প্রতিবেদন। আরও থাকবে বিশ্ব সংবাদ আর খেলার খবর। এ নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা সহ বাংলাদেশের বড় 10 শহরে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে লাইভ শোনা যাচ্ছে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। এখনকার প্রধান খবর। বাংলাদেশে রাজধানী ঢাকার মগবাজার এলাকায় একটি ভবনে রোববার সন্ধ্যায় যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল তার কারণ ছিল কোনো লিকেজের কারণে জমে থাকা গ্যাস, এমনটাই ধারণা করছেন কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে বিস্ফোরণ স্থলে হাইড্রোকার্বনের অস্তিত্ব পেয়েছেন বিস্ফোরক অধিদপ্তরের তদন্ত কমিটির সদস্যরা, এবং সে কারণেই তারা মনে করছেন যে গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে তারা বলছেন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কোনো সাধারণ বিস্ফোরণে হবার কথা নয়, তাই এ ব্যাপারে আরও তদন্ত দরকার। ওই ঘটনায় অন্তত 6 জন নিহত এবং অন্তত 66 জন আহত হয়েছেন। তবে এর পেছনে কোনো নাশকতামূলক তৎপরতা থাকার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের পুলিশের প্রধান। আরও শুনুন মুন্নি আক্তারের প্রতিবেদনে। রাজধানী ঢাকার বড় মগবাজার এলাকার ৭৯ আউটার সার্কুলার রোডে অবস্থিত রাখিনীর নামে 3 তলা একটি ভবন। সোমবার সকালে এখানে আসার পর পড়ে থাকা ভাঙা কাঁচ আর ইট সুরকির ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। ভবনটির সামনে একটি থেমে থাকা যাত্রীবাহী বাসটির জানলার কাজ বলতে কিছু নেই, সব ভেঙে গুড়িয়ে গেছে। ঘটনাস্থলে তখন পৌঁছে গেছেন পুলিশ আর ফায়ার সার্ভিস ইউনিটের তদন্তকারী দলও। ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়ে যায়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি বাস সরিয়ে নিয়ে যাওয়া হয়। রাস্তার উপর থাকা কাচের টুকরো আর ধ্বংসস্তূপও ঝাড়ু দিয়ে সরিয়ে ফেলা হয়। 3 তলা ভবনটির পাশে সরু গলিটি ধরে কয়েক কদম হাঁটলেই হেয়ার ক্রাফট সেলুন। বিস্ফোরণে সেলুনের কাচের দরজাটির ভাঙা কাচ সরিয়ে সবে দোকানে বসেছেন এর মালিক অমল চন্দ্রশীল সাগর। তার গায়ে থাকা জামাটিতে তখনও লেগেছিল রক্তের দাগ। মিস্টার শীল বলেন, দোকানের পাশেই তার বাড়ি। ঘটনার পর ঝুঁকিপূর্ণ হওয়ায় তখনও বাসায় ঢুকতে পারেননি তিনি। রবিবার সন্ধ্যা 7:30টার দিকে রাখিনীর ভবনে ঘটে যাওয়া বিস্ফোরণের কথা বর্ণনা করতে গিয়ে এখনও কেঁপে ওঠেন মিস্টার শীল। আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তো আপনার সব কিছু ভেঙে চড়ে পড়তেছে। পরে বেরোলাম, বেরিয়ে দেখলাম যে পাঁচটা ভেঙে পড়ে গেল। সামনে যে রাস্তার কাজ চলতেছে না, ওখানে অনেকগুলো লোকই পড়েছিল। পরে সেখান থেকে আমি একজনকে তুলতে গেলাম, ওই লোকের এই হাতটা এখান থেকে ছিল না, এবার মাথা ধরতে পারি নাই, পায়ে ধরতে পারি নাই। পরে যে ব্যানার আছে না, এই ব্যানারের ভিতরে নিচের থেকে উঠে পরে নিয়ে গেছিলাম আপনার প্রথমে এই রাষ্ট্রমোড়ে, ওখানে বিদ্যুৎ ছিল না, পরে নিয়ে গেছি কমিউনিটিতে। পরে ওইখান থেকে আসার পরে এখানে আসার পরে এক ঢানালা ছিল, ওনারা নিয়ে গেছি ঢাকা মেডিকেল। রোববার রাতে ঢাকার একেবারে কেন্দ্রীয় এলাকায় ভয়াবহ এই বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার কারণ জানতে সংগ্রহ করা হয়েছে আলামত। পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে তিনি সাংবাদিকদের জানান যে তারা ধারণা করছেন অন্য কোনো বিস্ফোরক দ্রব্য নয়, বরং গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ হতে পারে। সেখানে নাশকতার আশঙ্কার কথাও নাকচ করে দেন তিনি। এই পর্যায়ে দেখে মনে হচ্ছে এটা ট্রেমেন্ডাস শক ওয়েভ তৈরি হয়েছে। এটা একটা লক্ষ্য হচ্ছে এই দিকটা, এবং একমুখী একটা ধ্বংসযজ্ঞ হয়েছে, একমুখী। নর্মালি যদি বিস্ফোরক হয় তাহলে এটা বহুমুখী, যদি ওই ধরনের বিস্ফোরক হয় এটা অন্তত 3-4 দিকে যাবে আর কি। বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটানো বিস্ফোরণটির কারণ জানতে তদন্ত শুরু করেছে সরকারের বিস্ফোরক পরিদপ্তরের একটি তদন্ত দলও। তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, পরীক্ষা নিরীক্ষার পর প্রাথমিকভাবে হাইড্রোকার্বনের অস্তিত্ব পেয়েছেন তারা। এই তদন্ত দলটি মনে করছে এই বিস্ফোরণের ঘটনাটি একটু ভিন্ন।
এখন আমরা হাইড্রোকার্বনের অস্তিত্ব যেহেতু পেয়েছি, সেহেতু বলতে হবে এখানে ন্যাচারাল গ্যাস লিকেজের কোনো বিষয় থাকতে পারে। আর সেটাও মানে আমরা প্রাথমিকভাবে অনুমান করতেছি আমাদের পরীক্ষণের মাধ্যমে। এটার সাথে আরও অনেক বিষয় জড়িত আছে, ইলেকট্রিক্যাল এক্সপ্লোশনও হতে পারে, অথবা আপনার অনেকেই বলেছেন যে সিলিন্ডার বিস্ফোরণের বিষয় থাকতে পারে। সাধারণভাবে এটা সম্ভব না, অসাধারণ একটা বিষয় জড়িত এটার সাথে। স্বাভাবিকভাবে একটা এক্সপ্লোশনের জন্য এত কিছু ক্ষয়ক্ষতি হতে পারে না, এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। বিস্ফোরক পরিদপ্তর ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। মিস্টার রাজাত জানিয়েছেন যে প্রতিবেদন দেওয়ার জন্য তাদের ১ সপ্তাহ সময় দেয়া হয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বরে ঢাকার কাছে নারায়ণগঞ্জে একটি মসজিদেও একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যাতে বহু হতাহতের ঘটনা ঘটে। পরে তদন্তে জানা যায় যে সেখানে গ্যাসের লাইনে লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটেছিল। তবে মগবাজারের বিস্ফোরণের বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন ঘটনাস্থলে তাদের কোনো সংযোগ ছিল না। ঘটনাস্থল পরিদর্শন শেষে সেখানে গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরিত অবস্থায় পেয়েছেন তারা। মুন্নি আক্তারের প্রতিবেদন। বাংলাদেশে আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে ৩ দিনের সীমিত লকডাউন। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আগের বিধিনিষেধের সঙ্গে আরও কিছু নতুন শর্ত যোগ করে এই লকডাউনের কথা ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। কর্মকর্তারা বলছেন যে বৃহস্পতিবার অর্থাৎ ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই লকডাউন চলবে, আর তারপরে শুরু হবে তাদের ভাষায় এক সর্বাত্মক লকডাউন। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৮,৩৬৪ জন নতুন কোভিড সংক্রমিত হয়েছেন, যা দৈনিক সংক্রমণের এক নতুন রেকর্ড। আর স্বাস্থ্য দপ্তরের হিসেব মতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ১০৪। গত কয়েকদিন ধরে প্রতিদিনই করোনা ভাইরাসে শতাধিক মৃত্যুর খবর দেয়া হচ্ছে। এরই মধ্যে সীমিত এই লকডাউন কতটা কার্যকর হচ্ছে তা জানতে কথা বলেছিলাম ঢাকায় সাইদুল ইসলাম তালাতের সাথে। পুলক, আজ সকাল ৬টা থেকে এই সীমিত লকডাউন বলতে যে নতুন বিধিনিষেধের কথা বলা হচ্ছে সেটি শুরু হয়েছে। আমি ঢাকা এবং ঢাকার বাইরে যেটি খবর নিয়ে জানতে পেরেছি যে গণপরিবহন একেবারেই বন্ধ রয়েছে। বাস, লঞ্চ বা পাবলিক ট্রান্সপোর্ট বলতে যেগুলো বোঝানো হয় যাত্রী পরিবহন করে, সেগুলোর চলাচল একেবারেই নেই। পণ্যবাহী যান বা ট্রাকের চলাচল রয়েছে। আর ঢাকার ভিতরে রিকশার বাইরে প্রাইভেট কার অর্থাৎ ব্যক্তিগত যেসব যানবাহন রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে চলতে দেখা যাচ্ছে। ঢাকার বাইরে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি সেখানেও গণপরিবহন চলছে না। তবে ব্যক্তিগত গাড়ি, রিকশা ইত্যাদি যানবাহনের চলাচল রয়েছে। মানুষ সেগুলোতে যাতায়াত করছেন। তুলনামূলকভাবে সকাল থেকে মানুষের যানবাহন কিছুটা কম। তবে কারখানা ও সরকারি বেসরকারি অফিস খোলা থাকায় মানুষের যাতায়াত রয়েছে। আজ সকালে দেখা গেছে যে ঢাকায় অনেক মানুষ গণপরিবহন না পেয়ে অফিসগামী মানুষ ভোগান্তির মুখে পড়েছেন। অনেককে দীর্ঘক্ষণ ধরে রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে। যানবাহনের সংকটে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন। তো তারা আগে থেকেই আসলে লকডাউন চলছিল, কিন্তু আজকে থেকে কিছু বিধিনিষেধ নতুন করে চালু হয়েছে। সেগুলো কি এবং কিভাবে সেটা জনজীবনে প্রভাব ফেলছে? পুলক, আপনি জানেন যে এর আগের সরকারি প্রজ্ঞাপনে যে বিধিনিষেধের কথা বলা হয়েছিল সেটি ১৫ই জুলাই পর্যন্ত চলার কথা, যেটি এখনো বহাল রয়েছে। তবে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানে এই বিধিনিষেধ আরেকটু কঠোর করা হয়েছে। অর্থাৎ এর আগে মার্কেট, শপিং মল, পর্যটন কেন্দ্র, রিসোর্ট ইত্যাদি খোলা রাখার সুযোগ থাকা হলেও সেখানে এখন একেবারেই বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ আগে বসে অর্থাৎ তাদের ধারণ ক্ষমতার অর্ধেক মানুষকে সেবা দেওয়ার সুযোগ থাকলেও এখন সেটা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলো খোলা থাকবে, তারা খাবার ডেলিভারি করতে পারবেন, কিন্তু সেখানে বসে কেউ খেতে পারবেন না। আর সরকারি বেসরকারি অফিস প্রতিষ্ঠানে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিশ্চিত করে নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদেরকে আনে নেওয়ার কথা বলা হয়েছে। এবং এর আগেও যেমনটা বলা হয়েছে যে জনসাধারণকে মাস্ক পরার জন্য আরো বেশি জনসাধারণকে মাস্ক অবশ্যই পড়তে হবে এবং সেজন্য আরো বেশি প্রচারণা চালাতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। তবে পুলক, এখানে আপনাকে জানিয়ে রাখি এসব নিয়ম কানুন কিন্তু বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে। আভাস দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার থেকে আরো কঠোর লকডাউন দেওয়া হবে, অর্থাৎ সেখানে সব ধরনের জরুরি প্রয়োজন ছাড়া আর সবকিছু বন্ধ থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে। তো তারা যে ব্যাপারটা ঘটছে আসলে গত কয়েকদিন ধরে, সেটা হচ্ছে যে সামনে যেহেতু ঈদুল আজহা আসছে, একটা বড় ছুটি, এবং এই সময়টায় লকডাউনের বিধিনিষেধ কঠোর করা হবে জানতে পেরে অনেক লোকই আসলে শহরের বাইরে গ্রামের বাড়ির দিকে যাওয়া শুরু করে দিয়েছেন।
এই ঠিকই বলেছেন পুলক। প্রবণতাটা কি আজকেও অব্যাহত ছিল? ঠিকই বলেছেন পুলক। গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে অনেক মানুষকে দেখা গেছে যে ঢাকার বাইরে বিভিন্ন রুটে নানাভাবে যাওয়ার চেষ্টা করতে, অনেকে ব্যক্তিগত গাড়ি ভাড়া করে যাওয়ার চেষ্টা করেছেন, অনেকে পায়ে হেঁটে ভেঙে, ভেঙে যানবাহন পরিবর্তন করে যাচ্ছেন। এবং আমি খবর নিয়ে জেনেছি যে শিমুলিয়া এবং পাটুরিয়া এই ২ টি ঘাটই অসংখ্য মানুষ ফেরি পারাপারের চেষ্টা করছেন, ফেরিতে করে ওপারে যাচ্ছেন। তবে এবার একটু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে যে এই লকডাউনের আগে ঢাকামুখী মানুষেরও বেশ একটা ভিড় বেড়েছে। অর্থাৎ যারা বিভিন্ন কাজে ঢাকার বাইরে ছিলেন তারাও ঢাকায় ফিরতে শুরু করেছেন। অর্থাৎ ঢাকা থেকে একদিকে যেমন অনেক মানুষকে বাইরে যেতে দেখা যাচ্ছে, তেমনি আবার অনেক মানুষ বিভিন্ন জেলা শহর থেকে ঢাকাও ফিরছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত বিধিনিষেধ বা লকডাউন এগুলো জারি করার ক্ষেত্রে সরকার যেভাবে পদক্ষেপগুলো নিয়েছে, তারা প্রথমে ঘোষণা করেছেন, তারপরে আবার একদিন পরেই সেটা আবার পিছিয়ে আসা হয়েছে। এখন বলা হচ্ছে যে বৃহস্পতিবার থেকে আপনি যেরকম বলছিলেন আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। তো সেই সময়ে কি ধরনের বিধিনিষেধ থাকবে? এখন পর্যন্ত সরকারি কর্মকর্তারা যে ইঙ্গিত দিচ্ছেন তা ১লা জুলাই থেকে যে কঠোর লকডাউন দেওয়া হবে সেটি আসলে গত বছর যেরকম লকডাউন দেওয়া হয়েছিল অনেকটা সেরকম। অর্থাৎ সব ধরনের যানবাহন, সব ধরনের সেবা, দোকানপাট সব বন্ধ থাকবে। মানুষ একেবারেই অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া, অর্থাৎ চিকিৎসা, ওষুধ কেনা বা মৃতদেহ সৎকারের মতো জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারবেন না। এবং সেজন্য নিরাপত্তা বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এতদিন ধরে বিধিনিষেধ জারি করা থাকলেও সেখানে অনেকটা শিথিল ভাব ছিল, মানুষ অনেকে যাতায়াত করতে পারতেন, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানও খোলা ছিল। কিন্তু বলা হচ্ছে যে ১লা জুলাই থেকে যেটি কার্যকর করা হবে সেখানে সবকিছুই অন্তত ১ বা ২ সপ্তাহের জন্য একেবারেই বন্ধ থাকবে। কথা বলছিলাম ঢাকায় সাইদুল ইসলাম তালাতের সঙ্গে। আম, যেমনটা শুনছিলেন তার কাছে যে সোমবার থেকে শুরু হওয়া এই লকডাউনকেই কর্মকর্তারা বলছেন ৩ দিনের সীমিত লকডাউন। আর ১লা জুলাই থেকে যা হবে সেটা হবে সর্বাত্মক এবং তা অন্তত ১ সপ্তাহ চলবে বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো ১ সপ্তাহের লকডাউন দিয়ে সংক্রমণের গতি রোধ করা আসলে কতটা সম্ভব? যেহেতু বিভিন্ন দেশের অভিজ্ঞতা এবং বিশেষজ্ঞদের মত অনুযায়ী লকডাউন হতে হবে অন্তত ২ সপ্তাহের জন্য। তাহলে বাংলাদেশের কর্তৃপক্ষের এই পরিকল্পনার পেছনে আসলে কি যুক্তি কাজ করছে? ঢাকায় খোঁজ নিয়েছেন সাইয়েদা আক্তার। বাংলাদেশে প্রথম দফা লকডাউন দেওয়া হয়েছিল ২০২০ সালে। সে সময় একটানা ৬৬ দিন সাধারণ ছুটি নামে লকডাউন কার্যকর ছিল। এবছর এপ্রিল মাসের ৫ তারিখ থেকে চলাচলে বিধিনিষেধ নামে যে লকডাউন চলছে সেটিও শুরুতে ১ সপ্তাহের জন্য দেওয়া হয়েছিল। এরপর থেকে ক্রমে মেয়াদ বাড়ানো হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে প্রতিবারই ১ সপ্তাহ করে। কিন্তু কোনো নির্দিষ্ট জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাধারণত ২ থেকে ৩ সপ্তাহ লকডাউন বা কঠোর সামাজিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেয়। মূলত এর মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ১লা জুলাই থেকে দেশে আরেকটি লকডাউন হতে যাচ্ছে, যাকে সরকার বলছে সর্বাত্মক লকডাউন। অর্থাৎ এই সময়ে রিকশা ও পণ্যবাহী বাহন ছাড়া কোনো যানবাহন রাস্তায় দেখা যাবে না। ১ সপ্তাহের জন্য দেশে সম্পূর্ণভাবে স্থিতাবস্থা চলবে। কিন্তু বাংলাদেশে কেন ৭ দিনের সর্বাত্মক লকডাউন দেয়া হচ্ছে? মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক অভিজ্ঞতায় সরকার মনে করে আপাতত ৭ দিনের লকডাউন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের যেটা এক্সপিরিয়েন্স সেটা হলো আমরা গত ১৫-২০ দিনে আমরা যা সুপারভাইজ করতেছি যেসব এলাকাতে আমরা যেমন চাঁপাইনবাবগঞ্জ আমরা খুব স্ট্রিক্টলি ব্লক করে দেওয়াতে অনেক কমে গেছে, সাতক্ষীরাতে ইমপ্রুভ করে গেছে। যেখানে যেখানে আমরা আইসোলেটেড করে দিছি, মুভমেন্টটা রেস্ট্রিক্টেড করে দিছি, সেখানে ইমপ্রুভ করছি। সুতরাং আমরা আশা করি যে ৭ দিন যদি সরকার মনে করে আরও ৭ দিন যেতে হবে সেটাও বিবেচনায় আছে। মিস্টার ইসলাম বলেছেন, ১লা জুলাই থেকে যে সর্বাত্মক লকডাউন হতে যাচ্ছে তাতে সরকার কঠোর অবস্থানে থাকবে। বাইরে চলাচলের জন্য কোনো মুভমেন্ট পাস দেয়া হবে না। জরুরি প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘরের বাইরে না যায় তা নিশ্চিত করার জন্য দেশব্যাপী পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন করা হবে। কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের এই পরিকল্পনার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লকডাউন সংক্রান্ত নির্দেশনার মিল নেই। ডব্লিউএইচওর ওয়েবসাইটে লকডাউনের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে বড় পরিসরে সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক সাবেরা গুলনাহার বলেছেন, সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে হলে অন্ততপক্ষে ১৪ দিনের স্থিতাবস্থা দরকার। লকডাউনটা অবশ্যই এটা ১৪ দিন থাকা উচিত। স্ট্রিক্ট ভাবে মেনটেন করতে পারলে হয়তো ১৪ দিনে একটা সুফল পাওয়া যায়, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে একদম স্ট্রিক্ট ভাবে হয়তো মেনটেন করা যায় না। এর সাথে যদি মানুষ নিয়ম কানুনগুলো মেনে চলতো, পুলিশের ভয়ে মাস্ক না পরে নিজের ভয়ে পড়তো যে হ্যাঁ আমার সংক্রমণ হয়ে যাবে, পুলিশের ভয়ে মাস্ক পরছে, এই চিন্তা না হয়ে যদি মনে হতো মাস্ক পরলে আমি বাঁচবো, সেইভাবে
যথাযথভাবে মাস্ক পরতো, ভিড়ের মধ্যে না যেত, তাহলে হয়তো সংক্রমণটা আরো কমতো। বাংলাদেশে লকডাউনে বিভিন্ন খাতকে ছাড় দেয়া বা লকডাউন তুলে নেয়ার ক্ষেত্রে সরকার সাধারণ মানুষের জীবন জীবিকার স্বার্থের কথা বারবার বলে এসেছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বলেছেন, বাংলাদেশের মতো অর্থনীতিতে দীর্ঘদিন লকডাউন দেয়া সম্ভব নয়। এদিকে স্বাস্থ্য ব্যবস্থাপনার দিকটি নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে এখনও পর্যন্ত লকডাউন বা চলাচলে বিধিনিষেধ যে নামেই ডাকা হোক, সেটি সফল না হবার কারণেই দেশে সংক্রমণ পরিস্থিতির অবনতি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলেছেন, বিধিনিষেধ পালনের ব্যাপারে সরকার ঢিলেঢালা অবস্থান নিয়েছিল। একই সঙ্গে আইসোলেশন, কোয়ারেন্টিন এবং কন্টাক্ট ট্রেসিংয়ের মতো কাজগুলো হচ্ছে কিনা সেই মনিটরিংও সুষ্ঠুভাবে করা সম্ভব হয়নি। এক্ষেত্রে সরকার খুব স্ট্রিক্ট হতেন যে এখন যেটি বলছে শাটডাউন হবে, মানুষ বের হতে পারবে না বা রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, এরকম যদি একটা কঠোর বিধিনিষেধের মধ্যে আগেই চলে যেতেন তাহলে মনে হয় এতটা সংক্রমণ হতো না। দরকার ছিল তখন সীমান্তটাকে লক করা, না হলে যারা পারাপার করছেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, আমরা সেটা খেয়াল করিনি। সরকার যদি সেটাকে কঠোর হতেন তখন থেকেই, যে যখন ইন্ডিয়াতে বেশি ছিল, তাহলে মনে হয় এতটা সংক্রমণ হতো না। বিধিনিষেধ ছিল, বাট আপনি যখন রাস্তায় বের হবেন প্রচুর লোকজন রাস্তায়, কাজেই বলছি দুই দিক থেকেই সতর্ক হওয়া বা কঠোর হওয়া দরকার ছিল। সরকার কঠোর অবস্থান যেতে পারতেন এবং জনগণ যদি সেটা মানতো, মানে বোথ ওয়েতে চেষ্টা করতে হবে, কোনো ওয়ান ওয়েতে এটি কাজ হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশের নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার এখন প্রায় 24%। জুন মাসের তৃতীয় সপ্তাহের পর থেকে দেশে সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত সপ্তাহে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি 14 দিনের সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করে চিঠি দেয় সরকারকে। এরপর সরকার 7 দিনের জন্য সর্বাত্মক লকডাউনে যাওয়ার ঘোষণা দেয়। ঢাকা থেকে শুনছিলেন সাইয়েদা আক্তারের প্রতিবেদন। শ্রোতাদের এখানে জানিয়ে দিই যে বিবিসি বাংলার আজকের রাতের অধিবেশন পরিক্রমায় রয়েছে ফোন ইন, এবং সেখানে স্নায়বিক রোগ এবং নিউরোলজি সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ। এতে যোগ দিতে চাইলে 017141155578 এই নম্বরে SMS করে আপনার নাম এবং ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। এই ফোন ইন শুনতে পাবেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমায় আজ বাংলাদেশ সময় রাত 10:30, ভারতের সময় 10টায়। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। এবারে আন্তর্জাতিক খবর। মার্কিন প্রতিরক্ষা দপ্তর ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদেরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনীর ওপরে মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে তাদের অস্ত্রাগার এবং অপারেশন পরিচালনা করার স্থাপনাকে লক্ষ্য করে ওই বিমান হামলা চালানো হয়েছে। এই হামলার পর ইরান সমর্থিত একটি ইরাকি আধা সামরিক গোষ্ঠী প্রতিশোধ নেবার অঙ্গীকার করে এক বিবৃতি দেয়। বিস্তারিত শুনুন আফরোজা নীলার কাছে। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর অনুমোদন দিলেন জো বাইডেন। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর বেশ কয়েকবার ড্রোন হামলা হয়। এসব হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করা হলেও ইরান এসব হামলার সঙ্গে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করে থাকে। ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইরত আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে বর্তমানে ইরাকে 2,500-এর মতো মার্কিন সৈন্য রয়েছে। পেন্টাগনের বিবৃতি অনুযায়ী বিমান থেকে সিরিয়ার 2টি এবং ইরাকের 1টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়, এসব স্থাপনা ব্যবহার করত ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হেজবুল্লাহ এবং কাতাইব সাইদ আল সুহাদা। ইরাকের স্থিতিশীলতা ও শান্তির প্রতি হুমকি হয়ে দাঁড়ানোর অভিযোগে 2009 সালে কাতাইব হেজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে, আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্র এই প্রয়োজনীয়, উপযুক্ত এবং সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে, যার উদ্দেশ্য সংঘাতের ঝুঁকি হ্রাস করা এবং একই সাথে একটি স্পষ্ট ও দ্ব্যর্থহীন বার্তা পৌঁছে দেয়া। এই হামলার পর ইরাকে ইরান সমর্থিত একটি শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী এর প্রতিশোধ নেবার অঙ্গীকার করেছে। পপুলার মোবিলাইজেশন ফোর্স নামে এই বাহিনীটিও বলছে যে তাদের একটি উপদলের 4 জন সদস্য বিমান হামলায় নিহত হয়েছে। এছাড়া ইরাক সরকারও এই বিমান হামলার নিন্দা করে একে তাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার নির্লজ্জ ও অগ্রহণযোগ্য লঙ্ঘন বলে বর্ণনা করেছে। আফরোজা নীলা। এবারে আজকের আরও খবর মানসী বড়ুয়ার কাছে। আফ্রিকায় ইসলামিক স্টেট গোষ্ঠীর হুমকি যেভাবে বাড়ছে তা নিয়ে আলোচনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রোমে এক বৈঠকে যোগ দিতে গেছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 40টির বেশি দেশ এই বৈঠকে অংশগ্রহণ করছে।
আফ্রিকার বিরাট অংশ জুড়ে আইএস যেভাবে ছড়িয়ে পড়েছে তা আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করেছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং মোজাম্বিকে এই গোষ্ঠীর নেতাদের নাম যুক্তরাষ্ট্র তাদের ফেরারি আসামিদের তালিকায় রেখেছে। ব্রিটেন আইএসকে মোকাবিলায় আরও বেশি অর্থ সাহায্যের অঙ্গীকার করবে। বর্ণবাদকে অস্বীকার করা বন্ধ করে বরং এটির অবসান ঘটানোর শুরুর জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত বছর যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর যে রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছিল তার প্রকাশনা অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাশেলেট এই আহ্বান জানান। এই রিপোর্টে বলা হয়, বর্তমান বিশ্ব ব্যবস্থা আর চলতে পারে না, কারণ এই ব্যবস্থায় বিশ্বের অনেক দেশেই আফ্রিকান বংশোদ্ভূত মানুষরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলনামূলকভাবে অনেক বেশি ভোগান্তির শিকার হন। পোল্যান্ডের রোমান ক্যাথলিক চার্চ জানিয়েছে, গত 3 বছরে তাদের কাছে যাজকদের দ্বারা শিশুদের যৌন নির্যাতনের 360টির বেশি রিপোর্ট এসেছে। এসব অভিযোগের ব্যাপারে রোমান ক্যাথলিক চার্চ যে তদন্ত চালাচ্ছে, এই রিপোর্টগুলো তারই অংশ। এর মধ্যে কোনো কোনো অভিযোগ 1950-এর দশকের। পোল্যান্ডের আর্চবিশপ বলেছেন, তিনি ঘটনার শিকার যারা হয়েছেন তাদের জন্য বেদনা বোধ করছেন। পোল্যান্ড থেকে বিবিসির সংবাদদাতা জানান, বেশিরভাগ মানুষের ধারণা ভ্যাটিকান বা পোলিশ সমাজের চাপেই কেবল ক্যাথলিক চার্চ বাধ্য হয়ে এসব অভিযোগ তদন্ত করছে। ভারতে সরকার এবং টুইটারের মধ্যে চলমান বিরোধের মাঝে সেদেশে সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটারের একজন সিনিয়র নির্বাহী পদত্যাগ করেছেন। অভিযোগ শোনার জন্য একজন ভারতীয়কে নিয়োগ করার জন্য সরকার শর্ত বেঁধে দিলে টুইটার ধর্মেন্দ্র চতুরকে অস্থায়ী ভিত্তিতে ওই পদে নিয়োগ করে, কিন্তু পদটি স্থায়ী না করায় ভারত সরকার মিস্টার চতুরের নিয়োগকে প্রত্যাখ্যান করে। ভারতের সরকার দাবি করছে, বিভ্রান্তিকর এবং অবমাননামূলক বিভিন্ন পোস্ট টুইটারকে শক্ত হাতে সামাল দিতে হবে। গাজায় গত মাসের যুদ্ধের পর এই প্রথম জ্বালানি তেল ভর্তি কতগুলো ট্রাক সীমান্ত দিয়ে ওই ভূখণ্ডে ঢোকার অনুমতি দিয়েছে ইসরায়েল। কাতারের অনুদান হিসাবে পাওয়া ওই তেল গাজায় বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার শর্তে কেরেম শালম সীমান্ত দিয়ে জ্বালানি তেল নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শুনছিলেন বিশ্ব সংবাদ। এবারে আজকের খেলার খবর। খেলার খবর পড়ছি রাহেন মাসুদ। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর দিয়ে শুরু করছি। আজ রাতে ক্রোয়েশিয়া ও স্পেন মুখোমুখি হতে যাচ্ছে শেষ 16 ম্যাচে। ইউরোর নকআউট পর্বে এর আগে কখনোই এই দুই দল মুখোমুখি হয়নি। গতবারের বিশ্বকাপ ফুটবলের রানার আপ দল ক্রোয়েশিয়া স্পেনের বিপক্ষে ইউরোর গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুইবার। একবার স্পেন জয় পায়, একবার ক্রোয়েশিয়া। এই ম্যাচটি হবে ডেনমার্কের কোপেনহেগেনে বাংলাদেশ সময় রাত 10টায়। এরপর মাঠে নামবে বর্তমান ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন, গতবারের ইউরো রানার আপ দল ফ্রান্স এবং সুইজারল্যান্ড। রোমানিয়ার বুখারেস্টে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে এই ম্যাচটি। এই ম্যাচের আগে ফ্রান্সের কোচ ডিডিয়ার ডেশাম কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তার দল যাতে কোনোভাবেই সুইজারল্যান্ড দলকে হালকাভাবে না নেয়। সুইজারল্যান্ডের এই টুর্নামেন্টের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে তুরস্কের বিপক্ষে বড় জয় দিয়ে তারা আত্মবিশ্বাস পেয়েছেন। জর্দান শাকিরি জোড়া গোল করেন সেই ম্যাচে। বড় টুর্নামেন্টে এর আগে 4 বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড। একবারও হারেনি ফ্রান্স, 2টো ম্যাচ জয় ও 2টো ড্র। গত রাতের খেলায় বেলজিয়ামের বিপক্ষে 1-0 গোলে হেরে বিদায় নিয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। তার আগে চেক রিপাবলিক নেদারল্যান্ডসের বিপক্ষে 2-0 গোলের জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ক্রিকেটের খবর, বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে মঙ্গলবার ভোর 4টায়। পুরো দল বাংলাদেশ থেকে জিম্বাবুয়ে যাবে, আর সাকিব আল হাসান যাবেন যুক্তরাষ্ট্র থেকে। দল রওনা হওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম বলেন, এবারের সফরটি ততটা সহজ হবে না। অনেকের কাছে ধারণা হলো জিম্বাবুয়ে একটা খুবই সহজ টিম আজকাল, বাট তা কিন্তু না। ওরা হোম গ্রাউন্ডে খেলবে, ওদের অ্যাডভান্টেজ থাকবে, এবং আমরা জিম্বাবুয়েতে যাচ্ছি প্রায় 8 বছর পরে। ট্রাভেল টাইমটা অনেক বেশি, মাঝখানে ট্রানজিট সহ অনেক সময় চলে যাবে। তারপরে গিয়ে আমরা একটা হোটেলে থাকবো, ওই হোটেলেই পুরো 1 মাস থাকতে হবে, আমরা কোথাও যেতেও পারবো না। সাকিব জয়েন করছে, জয়েন করার পরে আমরা আশা করি যে সে 3 ফরম্যাটেই হয়তো উপস্থিত থাকবেন। প্রায় 8 বছর পর বাংলাদেশের কোনো ক্রিকেট দল জিম্বাবুয়ে যাচ্ছে। এদিকে ইংল্যান্ডে কোভিড প্রোটোকল ভেঙে বিপাকে পড়েছেন 3 শ্রীলঙ্কান ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে যেদিন শ্রীলঙ্কা টি-20 সিরিজে 3-0 ব্যবধানে হেরে যায়, সেদিন রাতেই কুশাল মেন্ডিস ও নিরোশান ডিকোভেলাকে
ডারহামের সিটি সেন্টারের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় একটি ভিডিওতে। এর আগেই তাদের যেসব জায়গায় সুনির্দিষ্টভাবে নিষেধ করে দেওয়া হয় তার মধ্যে সিটি সেন্টার একটি। মেন্ডিস ও ডিকিওভেলা ছাড়াও দানুষ্কা গুনাথিলাকাকেও বাইরে দেখা গেছে। এই তিনজনকে আপাতত দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাঠের ক্রিকেটে ব্যর্থ হওয়ার পর মাঠের বাইরের এই কাণ্ডে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেছেন। কুমার সাঙ্গাকারা বিবিসির একটি রেডিও অনুষ্ঠানে বলেন, লঙ্কান ক্রিকেটে বড় সড় পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন। আগামীকাল থেকে শুরু হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। কোপা আমেরিকার খবর। আজ ব্রাজিল ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আগামীকাল ভোর 6টায় আর্জেন্টিনা ও বলিভিয়া মুখোমুখি হবে। টোকিও অলিম্পিকের আয়োজকরা অ্যাথলেটদের কোভিড সুরক্ষা নিয়ে বেশ কড়া করে নিয়ম জারির কথা বলছে। উগান্ডার একদল অ্যাথলিটকে জাপানের ইজু মিসানো শহরে ঘোরাফেরা করতে দেখা গেছে। এই দলের একজন সদস্য টোকিও আসার পরে কোভিড পজিটিভ বলে ধরা পড়েছিল। খেলার খবর শুনলেন, এবারে সামাজিক মাধ্যমের খবর। সোশ্যাল মিডিয়ায় আলোচিত সব খবরাখবর জানাতে হাজির হয়েছি আমি সঞ্জনা চৌধুরী এবং সাথে আছি আমি রায়হান মাসুদ। আজকে সকাল থেকে, ইনফ্যাক্ট গতকাল রাত থেকেই ঢাকার মগবাজারে বিস্ফোরণের খবরটি বেশ ট্রেন্ড করছে সঞ্জনা। ওই বিস্ফোরণে অনেক মানুষ হতাহত হয়েছেন, যাদের বেশিরভাগই আশপাশের ভবনের বাসিন্দা, বাসের যাত্রী বা পথচারী। বিবিসি বাংলার সংবাদদাতারা ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে দেখেছেন যেখানে বিস্ফোরণটি হয়েছে এর আশেপাশে 500 গজ দূর পর্যন্ত তার প্রভাব রয়েছে। আশেপাশের অনেক ভবনের জানালার কাচ ভেঙে গেছে। মগবাজারে একটি ভবনের সিসিটিভি ফুটেজ কিন্তু প্রচুর শেয়ার হচ্ছে। তো এই বিস্ফোরণ কেন হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ নিয়ে মানুষ কমেন্টে জিজ্ঞাসা করছেন। যেমন মোহাম্মদ নাসির উদ্দিন, তিনি বলছেন, যা ঘটার ঘটে গেছে, ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। শুরুতে তদারকি না করে ঘটনা ঘটার পর তদন্ত কমিটি দিয়ে কি হবে? বেলাল উদ্দিন আশা করছেন যেন আস্তে আস্তে সব সত্য বেরিয়ে আসে। তিনি এই ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে বলছেন, ঘটনার কারণ খুঁজতে নতুন করে দক্ষ লোক নিয়োগ দেওয়া হোক। শাহ আলম খান লিখেছেন, তদন্তের আগে কোনোরূপ মন্তব্য করা ঠিক নয়। আমরা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এবং তিনি বলেছেন যে ঘটনাটি অবশ্যই দুঃখজনক। হামিদুল হকও কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন যে আর কত মৃত্যুর মিছিল দেখব, এমন অপ্রত্যাশিত মৃত্যু যেন আর কারোরই না আসে। রায়হান, গত কয়েকদিনের মতো আজও লকডাউন নিয়েও কিন্তু বেশ আলোচনা হচ্ছে। আপনি জানেন যে আজ সোমবার থেকে সীমিত আকারে লকডাউন শুরু হয়েছে। সরকার বলছে বৃহস্পতিবার থেকে আরো কঠোর অবস্থানে যাওয়া হবে। তো ঠিক তাই, আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও দেখছিলাম অফিসগামী ব্যক্তিরা নানাভাবে কষ্টের কথা শেয়ার করছেন। এছাড়া গত 2 দিনের মতো আজও অসংখ্য মানুষ যে যেভাবে পারছে ঢাকা ছাড়ার চেষ্টা করছেন। তো লকডাউনের মধ্যে এমন পরিস্থিতি নিয়ে নানা ধরনের মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। খালা এই নামে একটি ফেসবুক আইডি থেকে বলা হয়েছে, সোমবার শাটডাউনের গায়ে হলুদ, বৃহস্পতিবার বিয়ে। বেশ রসিকতা করে তিনি মন্তব্যটি করেছেন। সেটাই দেখছি। এবং আবার মুভমেন্ট পাস না থাকা নিয়ে মন্তব্য করেছেন পাথর স্বপ্ন। তিনি লিখেছেন, মুভমেন্ট পাস না থাকলে কেউ করোনা টেস্ট না অন্য মেডিকেল জনিত কারণে গেলে কিভাবে যাবে? সবাই তো আর ক্রিটিক্যাল রোগী না যে অ্যাম্বুলেন্স ভাড়া করে যাবে। এদিকে এখনও অনেক অফিস খোলা থাকায় কর্মজীবীরা যে বিপাকে পড়েছেন সেটা নিয়ে মন্তব্য করেছেন নাজিম খান। তিনি লিখেছেন, সরকারের এই সিদ্ধান্ত জনভোগান্তির পাশাপাশি করোনা ভাইরাস বিস্তারে কার্যকর ভূমিকা রাখছে। কারণ মানুষ অফিস করার তাগাদা থেকে একই সিএনজিতে 5 জন করে গন্তব্যে যাচ্ছে। অনেক অফিস সরকারের নির্দেশনা মানছে না। মনে হচ্ছে যে লকডাউনের মধ্যে সব অফিস কলকারখানার কর্মীদের আনা নেওয়ার কোনো ব্যবস্থা আসলে নেওয়া হয়নি। ঠিক তাই, এমন নানা ধরনের মন্তব্য আছে। তামিম ইবনে আমান লিখেছেন, মিডল ক্লাস চাকরিজীবীদের নিয়ে এভাবে নিষ্ঠুর খেলা না খেললেও পারত। এরা বেশিরভাগই ট্যাক্স পেয়ার, কিন্তু কোনো নতুন রুলস করার আগে এদের কথা মাথায় থাকে না কারো। তার এই মন্তব্যে কিন্তু একই সাথে ক্ষোভ এবং আফসোসের কথা বলা হয়েছে। এদিকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের মোট 8টি ব্যাংক হিসাব জব্দ করতে আদালত একটি নির্দেশ দিয়েছে। সেই খবরটিও আছে আলোচনায়। রায়হান, আপনি কি জানেন গত কয়েকদিন ধরে উত্তর কোরিয়ার মানুষের মন খুব খারাপ? তাই নাকি? কেন? কারণ তাদের প্রেসিডেন্ট কিম জং আনের ওজন অনেকখানি কমে গেছে। ছবিতেও দেখা যাচ্ছে যে আগের চাইতে মুখ অনেকখানি শুকিয়ে এসেছে। এই খবরটা রয়টার্সে আসার পর থেকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ফলো করে প্রচার করেছে এবং খবরে বলা হচ্ছে যে কিম জং আনের এমন রোগা অবস্থা দেখে সেখানকার মানুষের হৃদয় ভেঙে গেছে, তারা কেঁদে কেটে একাকার করছেন। তো এ নিয়ে মানুষের প্রায় সব কমেন্টই ব্যঙ্গাত্মক ছিল। তো এই ছিল আজকে ট্রেন্ডিং খবরে চলে যাচ্ছি লন্ডন স্টুডিওতে পুলক গুপ্তের কাছে। ধন্যবাদ সঞ্জনা। আর এরই সঙ্গে শেষ করছি আজ সন্ধ্যের প্রবাহ। সবাইকে ধন্যবাদ। আশা করি পরের অধিবেশন পরিক্রমা শুনতে পাবেন।